হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে বা বায়োলজির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন। সেইটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে বোর্ড পরীক্ষায় একটা কোশ্চেন অবশ্যই আসবে, অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে এবং বোর্ড পরীক্ষায় এখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে। সো এই অধ্যায়টা তোমরা কখনোই স্কিপ করবে না এবং এই অধ্যায়টা অনেক মজার একটা অধ্যায়, কারণ আমাদের মানব শরীরের সাথে রিলেটেড একটা অধ্যায়। সো এই অধ্যায়টা আমরা অনেক মজা করে শিখবো। আমি আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং এই অধ্যায়ের যে এমসিকিউগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা খুব ভালোভাবে জেনে যাবা। তো চলো আমরা মেইন টপিকে চলে যাই। সো প্রথমে আমরা দেখো আলোচনা করবো কি নিয়ে, রক্ত সংবহনতন্ত্র নিয়ে। সো প্রথমে আমাদের মনে রাখতে হবে রক্ত সংবহনতন্ত্র কত সালে আবিষ্কার হয়। 1628 সালে বিজ্ঞানী হারাপ সর্বপ্রথম প্রাণী দেহে কি করে এই রক্ত সংবহনতন্ত্রটা আবিষ্কার করে। তো এখান থেকে কি মনে রাখতে হবে, এই সালটা মনে রাখতে হবে কত সালে আবিষ্কার হয় এবং কোন বিজ্ঞানী কি হারাপ কিন্তু আবিষ্কার হয় কোথায়, প্রাণী দেহে। তারপরে দেখো মনে রাখতে হবে রক্ত সংবহনতন্ত্রের উপাদান কয়টি, সেটা আমাদের এমসিকিউ চলে আসতে পারে। তাহলে মনে রাখবো কি রক্ত সংবহনতন্ত্রের উপাদান কয়টি, 3টি, এবং 3টি কি কি উপাদান সেটা মনে রাখতে হবে। এক নম্বর হলো রক্ত, একটা হলো হৃৎপিণ্ড, একটা হলো রক্তকণিকা। তাহলে কি মনে রাখবো, রক্ত সংবহনতন্ত্রের উপাদান 3টি, কি কি, রক্ত, হৃৎপিণ্ড, 3 নম্বর হলো রক্তকণিকা। তারপর আমরা মেইন যে গুরুত্বপূর্ণ টপিক সেটা রক্ত সম্পর্কে জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমার এখানে অনেকগুলো এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো অবশ্যই দেখবা যে তোমাদের বোর্ড পরীক্ষা এখান থেকে যে কোনো একটা না একটা এমসিকিউ মাস্ট বি আসবে বা অ্যাডমিশন থেকে এখান থেকে আসবেই। সো দেখো তাহলে কি পড়বো, প্রথমে আমাদের ক নম্বরে বোর্ড পরীক্ষা চলে আসতে পারে যে রক্ত কি, যে কোশ্চেন এভাবে চলে আসে রক্ত কি, তাহলে আমরা কি লিখবো, রক্ত হলো তরল যোজক কলা। এটা খুবই গুরুত্বপূর্ণ, রক্ত কি, রক্ত তরল যোজক কলা। তারপরে মনে রাখতে হবে রক্তের পরিমাণ, অর্থাৎ মানব দেহে রক্তের পরিমাণ কত। তাহলে মনে রাখবো মানব দেহে রক্তের পরিমাণ কত, 5 থেকে 6 লিটার। এবার খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় এমসিকিউ চলে আসে। যেটা দৈহিক মোট ওজনে কত পার্সেন্ট, 8%। এটাও ইম্পর্টেন্ট, কারণ আমাদের চলে আসতে পারে রক্ত দৈহিক ওজনে কত পার্সেন্ট, 8%, 9%, 10% এরকম দেওয়া থাকবে এমসিকিউ। তাহলে আমরা কত লিখবো, 8%। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ যে রক্তের পিএইচ কত, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো রক্তের পিএইচ কত, 7.35 থেকে 7.45। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো। তারপরে মনে রাখবো রক্তের তাপমাত্রা কত, রক্তের তাপমাত্রা কত, 36 থেকে কত 38 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এর আপেক্ষিক গুরুত্ব কত, তো রক্তের আপেক্ষিক গুরুত্ব কত হবে, 1.0065। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, প্রায় সময় এমসিকিউ চলে আসে রক্তের আপেক্ষিক গুরুত্ব কত। তারপরে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো রক্তের উপাদান কয়টি। সো এটা মনে রাখবে রক্তের উপাদান কয়টি, 2টি, কি কি, একটা হলো রক্তরস বা প্লাজমা আর একটা হলো রক্তকণিকা। সো এখন আমরা রক্তরস বা প্লাজমা সম্পর্কে জানবো, এরপরে আমরা আস্তে আস্তে রক্তকণিকা সম্পর্কে জানবো। সো এখন আমরা আলোচনা করবো কি, এখানে আলোচনা করবো রক্তরস বা প্লাজমা সম্পর্কে এখানে আলোচনা করবো। সো রক্তরস বা প্লাজমা থেকে কি কি পড়তে হবে আমাদের, প্রথমে মনে রাখতে হবে রক্তরসের রং কিরকম। তাহলে মনে রাখবো কি রক্তরসের রং কি হবে, হালকা হলুদ, এটা মনে রাখবো, এমসিকিউ আসতে পারে। 2 নম্বর কি রক্তরসের উপাদান হিসাবে কি কি আছে। তো এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের বোর্ড পরীক্ষা। এখান থেকে এই জাস্ট রক্তরসের উপাদান থেকে অনেকগুলো এমসিকিউ কিন্তু চলে আসছে, বা বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট বলো বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, সেখানে কিন্তু এই জাস্ট রক্তরসের উপাদান এর পার্সেন্টেজ থেকে চলে আসছে। তো মনে রাখবো রক্তরসের উপাদানে পানি থাকে কত পার্সেন্ট, 90 থেকে 92%। তারপর কঠিন পদার্থ কত থাকে, 8 থেকে 10%। জৈব পদার্থ কত থাকে, 7 থেকে 9%। অজৈব পদার্থ কত থাকে, 0.9%। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, জাস্ট এই যেটা খুব ভালোভাবে মনে রাখবো যে রক্তরসের উপাদান হিসাবে কোনটা কত পার্সেন্ট থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তারপরে দেখো এখানে কিন্তু জৈব পদার্থ হিসেবে আমাদের কত পার্সেন্ট ছিল, 7 থেকে 9%। এই জৈব পদার্থ হিসাবে কি কি থাকে সেটা আমাদের মনে রাখতে হবে। জৈব পদার্থ আমাদের কি কি থাকে, জৈব পদার্থ হিসেবে কি থাকে, আমাদের 2টা জিনিস থাকে, একটা হলো প্লাজমা প্রোটিন থাকে আর একটা কি থাকে, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। সো প্লাজমা প্রোটিন হিসেবে এই যে জৈব পদার্থ 7 থেকে 8% আছে, এখানে প্লাজমা প্রোটিন হিসেবে কি কি থাকে। সো প্লাজমা প্রোটিন কি থাকে, অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, প্রোথ্রম্বিন থাকে, ফাইব্রিনোজেন থাকে, এবং এটা কত পার্সেন্ট থাকে, 7.5%। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে আমাদের প্লাজমা প্রোটিন কত পার্সেন্ট থাকে। নাইট্রোজেন গঠিত রচন পদার্থ হিসেবে কি কি থাকে, নাইট্রোজেন গঠিত রচন পদার্থ হিসেবে আমাদের রক্তে কি কি থাকে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিনিন থাকে, জ্যান্থিন থাকে এবং অ্যামোনিয়া থাকে। তারপরে দেখো এই যে আমরা এখানে অজৈব পদার্থ হিসেবে কত পার্সেন্ট রক্তে থাকে, 0.9%। তো এই অজৈব পদার্থ হিসেবে কি কি থাকে সেটা আমাদের জানা লাগবে। অজৈব পদার্থ হিসেবে কি কি থাকে, আমাদের সোডিয়াম ক্লোরাইড থাকে, NaHCO3 থাকে,
তারপর ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে, আয়রন থাকে, কপার থাকে, আয়োডিন থাকে। সো এই যৌগগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে অজৈব পদার্থ হিসেবে কি কি আমাদের রক্তে থাকে। তারপর অন্যান্য কিছু পদার্থ থাকে, সেই অন্যান্য পদার্থগুলো মনে রাখবো। আমাদের এমসিকিউ আসতে পারে যে অন্যান্য পদার্থ হিসেবে যে গ্লুকোজ থাকে রক্তে, ফ্যাট থাকে, কোলেস্টেরল থাকে, হরমোন থাকে, এনজাইম থাকে, ভিটামিন থাকে, রঞ্জক পদার্থ থাকে। তারপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা কি, কাজ সম্পর্কে জানতে হবে। অবশ্যই রক্তরসে বা প্লাজমার যে কাজটা কি যে রক্তের রস বা প্লাজমা মেনলি আমাদের রক্তে আমাদের দেহে কিন্তু প্রোটিনের আধার হিসেবে কাজ করে। কিসের আধার হিসেবে কাজ করে? প্রোটিনের আধার হিসেবে কাজ করে। এবং রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করতে কিন্তু রক্তরস বা প্লাজমা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য। এরপরে আমরা এই যে 2 নম্বর যে প্রকারভেদ আছে যে রক্ত উপাদানে, সে রক্তকণিকার ইন ডিটেইলস নিয়ে আলোচনা করব। আমরা জানবো যে রক্তকণিকা সম্পর্কে। রক্তকণিকা কাকে বলে সেটা আগে আমরা জেনে নিই। যে রক্তরসে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে কি বলা হবে? রক্তকণিকা বলবে। রক্তকণিকা কত প্রকার? রক্তকণিকা হলো 3 প্রকার। এই 3 প্রকার কি কি এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সময় এমসিকিউতে চলে আসতে পারি রক্তকণিকা 3 প্রকার কি কি, এবং এর যে বিভিন্ন ধরনের নাম আছে 3 প্রকারের, সেই নামগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে দেখো প্রথমে যে প্রকার হবে সেটাকে বলা হয় লোহিত রক্তকণিকা। লোহিত কণিকার আরেকটা নাম কি? এরিথ্রোসাইট, এবং এটাকে বলা হয় আরবিসি। আর দ্বারা বোঝা হলো রেড ব্লাড সেল, বা এটাকে কোনো হিমাটিট। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় চলে আসে যে হিমাটিট কার নাম, তাহলে বলতে হবে কার নাম? লোহিত রক্তকণিকা। তারপর 2 নম্বর সেটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আরেকটা নাম আছে সেটা হলো লিউকোসাইট, বা এটাকে বলা হয় ডাব্লিউবিসি। ডাব্লিউ দ্বারা বোঝা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। তারপর 3 নম্বর সেটাকে বলে অনুচক্রিকা। অনুচক্রিকার আরেকটা নাম হলো থ্রম্বোসাইট বা প্লাটিলেটস। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় আমাদের চলে আসে যে প্লাটিলেট কার নাম, প্লাটিলেট কার নাম? অনুচক্রিকার নাম। তো এখন আমরা কি জানবো যে এই যে প্রথমে 1 নম্বর ছিল লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার যে বিভিন্ন ধরনের তথ্য আছে বা ইনফরমেশন আমাদের বইয়ে দেওয়া যায়, সেই সম্পর্কে ডিটেইলস আমরা জানবো। শুধু লোহিত রক্তকণিকা জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে কি এর গঠন। তাহলে এর গঠন কিরকম হবে? গোল হবে, দ্বি-অবতল হবে, নিউক্লিয়াস নেই, লাল বর্ণ। এবং মনে রাখবো এই লাল বর্ণ কেন হয় লোহিত রক্তকণিকা? হিম গ্রুপের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। বা এরকমও আসতে পারে যে লোহিত রক্তকণিকা কোন কোষে নিউক্লিয়াস নেই, কোথায় নেই? তাহলে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই। এবং এটা কি অবশ্যই আবার মাঝে মাঝে চলে আসে আকৃতি বা গঠন কিরকম? দ্বি-অবতল এবং গোল। তারপর জানতে হবে এর ব্যাস, অর্থাৎ লোহিত রক্তকণিকার ব্যাস কত? 7.3 মাইক্রোমিটার। এবং এর স্থূলতা কতটুকু মোটা? সেটা হলো 2.2 মাইক্রোমিটার। তারপরে এর পরিমাণ সম্পর্কে জানতে হবে যে এর পরিমাণ কিন্তু বিভিন্ন দিয়ে বিভিন্ন রকম থাকতে পারে। যেমন ভ্রূণ অবস্থায় এর পরিমাণ কত থাকে? 80 থেকে 90 লাখ। শিশু অবস্থায় কত থাকে? কমে যায়, কমে কত হয়? 60 থেকে 70 লাখ। পুরুষ অবস্থায় কত থাকে? 50 লাখ। মহিলা অবস্থায় কত থাকে? 45 লাখ। তারপরে দেখো আমরা মনে রাখবো যে রক্তে লোহিত কণিকার সংখ্যা কত। রক্তে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লাখের থেকে যদি 25% কম হয়, তাকে সেটাকে বলে রক্ত স্বল্পতা বা এনিমিয়া। আমাদের কোশ্চেন কিন্তু প্রায় সময় বোর্ড পরীক্ষায় চলে আসে যে এনিমিয়া কাকে বলে। তাহলে এনিমিয়া কাকে বলে? যে রক্তে লোহিত কণিকার সংখ্যা যদি 50 লাখের চেয়ে কি হয়? 25% কমে যায়, তাহলে সেটাকে কি বলা হবে? এনিমিয়া বলা হবে বা রক্ত স্বল্পতা বলা হবে। কিন্তু রক্তে যদি লোহিত কণিকার সংখ্যা 65 লাখের থেকে বেশি হয়ে যায়, এর আগেটা ছিল কম হয়, বাট এটা যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে কি? সাইথেমিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় আমাদের চলে আসতে পারে ক নম্বরে যে সাইথেমিয়া কাকে বলে। তাহলে কাকে বলে? রক্তে লোহিত কণিকার সংখ্যা যদি 65 লাখের চেয়ে বেশি হয়, তাকে কি বলা হবে? সাইথেমিয়া বলা হবে। তারপর আরো কিছু ইনফরমেশন আমাদের জানা হবে যে লোহিত রক্তকণিকার উপাদানগুলো কি কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় বলো বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলবো বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এখান থেকে প্রায় সময় আমাদের এমসিকিউ চলে আসে। তো কি মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকার উপাদান হিসেবে পানি কতটুকু থাকে? 60 থেকে 70%। কঠিন পদার্থ কত থাকে? 30 থেকে 40%। হিমোগ্লোবিন কত থাকে? 90%। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় চলে আসে যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন কত থাকে? কত থাকে? 90%। তারপর মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় বা এমসিকিউতে এটা ভার্সিটি অ্যাডমিশনে অনেকবার এসেছে যে 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? হিমোগ্লোবিনের পরিমাণ কত? 16 গ্রাম। এটা মনে রাখবো। তারপর মনে রাখতে হবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেকবার আমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউতে প্লাস অ্যাডমিশন টেস্টে এটা চলে আসছিল যে লোহিত কণিকার উপস্থিত স্থল কোথায়, অর্থাৎ লোহিত রক্তকণিকা কোথা থেকে জন্ম নেয়। কোথা থেকে নেয়? 2 জায়গা থেকে জন্ম নেয়। যখন সে ভ্রূণ অবস্থায় থাকে তখন সে জন্ম নিতে থাকে কোথা থেকে? যকৃত বা প্লীহা থেকে নেয়। কিন্তু জন্মের পর তার ভ্রূণ থেকে যখন জন্ম গ্রহণ করবে কোনো মানুষ, তখন সেটা কোথা থেকে নেবে? অস্থির মধ্যে স্টেম কোষ থেকে কিন্তু
কি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো। জন্মের পর যদি চলে আসে যে লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়, তাহলে বলবো অস্থি মজ্জা স্টেম কোষ থেকে। কিন্তু যদি বলে ভ্রূণ অবস্থায় কোথা থেকে উৎপন্ন হয়, কোথা থেকে যকৃৎ থেকে এবং প্লিহা থেকে। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় সময় চলে আসে যে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন, আমাদের প্রায় চলে আসে যে এরিথ্রোসাইট বা কি বলা হয় লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা সৃষ্টিকে কি বলা হয় এরিথ্রোপোয়েসিস। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় চলে আসে যে এরিথ্রোপোয়েসিস কাকে বলে। তাহলে কি বলবো, লোহিত রক্তকণিকা সৃষ্টিকে বা এরিথ্রোসাইট সৃষ্টিকে কি বলা হবে এরিথ্রোপোয়েসিস বলা হবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি যে লোহিত কণিকার জীবনকাল কত, অর্থাৎ লোহিত রক্তকণিকা মানবদেহে কতদিন বেঁচে থাকতে পারে, কতদিন বেঁচে থাকতে পারে 4 মাস থেকে 120 দিন। এটা খুব গুরুত্বপূর্ণ রাখবো। তারপর মনে রাখবো লোহিত কণিকা কোথায় বিনাশ স্থল, অর্থাৎ কোথায় সেটা ধ্বংস হয়ে যায়, সেটা কোথায় যুক্ত হয়, ধ্বংস হয় যকৃৎ বা প্লিহাতে। তবে এটা খুব মনে রাখতে হবে যে ভ্রূণ অবস্থায় কিন্তু যকৃৎ প্লিহাতে জন্ম নেয়, বাট লোহিত কণিকা নর্মালি কোথায় ধ্বংস হয়ে যায় যকৃৎ বা প্লিহাতে। তারপর মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ, এটা আমাদের খ নম্বরে বোর্ড পরীক্ষা চলে আসতে পারে যে লোহিত কণিকার কাজ কি, অর্থাৎ লোহিত কণিকা আমাদের মানবদেহে কি কি কাজ করে। কি কি কাজ করে, এক নম্বর যে কাজটা করে সেটা কি যে সে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করে, অর্থাৎ মানবদেহের বিভিন্ন কোষে কে নিয়ে যায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কে নিয়ে যায় লোহিত কণিকা নিয়ে যায়। তারপর 2 নম্বরটা কি রক্তের ঘনত্ব স্থানান্তরতা রক্ষা করে কে লোহিত কণিকা। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে রক্তের ঘনত্ব সান্দ্রতা কি রক্ষা করে লোহিত রক্তকণিকা। তারপর 3 নম্বর কি, 3 নম্বর হলো রক্তে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন করে কে লোহিত রক্তকণিকা। প্রায় সময় আমাদের এমসিকিউতে চলে আসে যে রক্তে বিলিরুবিন কে তৈরি করে, রক্তে বিলিরুবিন কে তৈরি করে লোহিত রক্তকণিকা। সো এরপরে আমরা শ্বেত রক্তকণিকা বা নিউক্লিওসাইটের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জানা দরকার সেগুলো আমার সম্পর্কে আমরা জানা শ্বেত রক্তকণিকা নিয়ে। সো শ্বেত রক্তকণিকা কি বলা হয় নিউক্লিওসাইট ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমাদের বোর্ড পরীক্ষায় কয়েকবার এসেছিল যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক কোনটি, কোনটি হবে শ্বেত রক্তকণিকা বা নিউক্লিওসাইট। আর কোশ্চেন তোমাদের মনে কোশ্চেন চলে আসতে পারে যে এটাকে কেন ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়, কারণ এই শ্বেত রক্তকণিকা মানবদেহে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ভক্ষণ করে মানব জীবনের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে থাকে, এর জন্য এটাকে বলা হবে কি ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। তো এখন শ্বেত রক্তকণিকা বা নিউক্লিওসাইট থেকে আমাদের কি কি পড়তে হবে সেটা আমরা আগে জেনে নিই। সেখান থেকে পড়তে হবে যে এর গঠন, এর গঠন কিরকম। মনে রাখবে এর গঠন হলো হিমোগ্লোবিনহীন অনিয়তাকার এবং নিউক্লিয়ার যুক্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় চলে আসতে পারে যে শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে কিনা, তাহলে কি আমরা কি বুঝলাম যে হিমোগ্লোবিন কিন্তু নেই। তারপর পড়তে হবে এর ব্যাস কত, এর ব্যাস কত 7.5 থেকে 20 মাইক্রোমিটার এবং এর পরিমাণটা কত, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রায় সময় আমাদের অ্যাডমিশন টেস্টে চলে আসে যে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত 5 থেকে 8,000। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটা কি যে মানবদেহে আরবিসি এবং ডাব্লিউবিসি অর্থাৎ রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা অনুপাত কত, অনুপাত কত 700:1। অর্থাৎ যদি লোহিত রক্তকণিকা 700 থাকে তাহলে আমাদের শ্বেত রক্তকণিকা কত থাকবে 1 থাকবে। তারপরে এর আয়ুকাল কত, শ্বেত রক্তকণিকার আয়ু কত 1 থেকে 15 দিন। এটাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে যে শ্বেত রক্তকণিকার আয়ুকাল কত, আয়ুকাল কত হবে 1 থেকে 15 দিন। তারপর পড়তে হবে এর উপাদান কি, অর্থাৎ শ্বেত রক্তকণিকা কি কি উপাদান নিয়ে গঠিত, তাহলে কি কি উপাদান নিয়ে গঠিত নিউক্লিওপ্রোটিন, তারপর গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল, অ্যাসকরিক অ্যাসিড। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় সময় চলে আসে অ্যাসকরিক অ্যাসিড কি আমাদের শ্বেত রক্তকণিকায় আছে, অবশ্যই কিন্তু এই অ্যাসিডটা আছে। তারপর আমাদের পড়তে হবে যে শ্বেত রক্তকণিকা কত প্রকার। তো আমরা মনে রাখবো শ্বেত রক্তকণিকা মিলে 2 প্রকার। কি কি, এক নম্বর হলো দানাবিহীন শ্বেত রক্তকণিকা, সেটাকে বলা হয় অ্যাগুনোসাইট। আরেকটা হলো 2 নম্বর খ নম্বরটা হলো সে একটা হলো দানাবিহীন শ্বেত রক্তকণিকা, আরেকটা হলো দানাদার শ্বেত কণিকা। তো দানাদারকে বলা হয় গেনোসাইট, আর দানাবিহীন যেটা অর্থাৎ দানা নেই যেটা সেটাকে বলা হয় অ্যাগুনোসাইট। সো এই দানাবিহীন শ্বেত রক্তকণিকা যেখানে কোনো দানা নেই সেটাতে কি কি পড়তে হবে, প্রথমে করতে হবে গঠনটা কি, অর্থাৎ দানাবিহীন শ্বেত রক্তকণিকা বা অ্যাগুনোসাইটের কি কি গঠন, গঠনটা হলো সাইটোপ্লাজম দানাবিহীন, অর্থাৎ সাইটোপ্লাজমে কোনো দানা নেই, স্বচ্ছ এবং নিউক্লিয়াস বড় এবং অখণ্ডিত। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে এই যে দানাবিহীন শ্বেত রক্তকণিকা এখানকার আমাদের নিউক্লিয়াস কি হবে অবশ্যই বড় হবে এবং কি হবে অখণ্ডিত, অর্থাৎ কোনো খণ্ড থাকবে না। বাট দানাদার শ্বেত রক্তকণিকা কিন্তু অনেকগুলো খণ্ড থাকে, সেটা আমরা পরে পড়তেছি। তারপর পড়তে হবে অ্যাগুনোসাইট আবার কত প্রকার। সো অ্যাগুনোসাইট বা দানাবিহীন শ্বেত রক্তকণিকা কিন্তু আবার 2 প্রকার। সো 2 প্রকার কি কি,
এক নম্বর হলো লিউকোসাইট, সেটাকে বলে আণুবীক্ষণিক সৈনিক। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড পরীক্ষার জন্য, প্লাস অ্যাডমিশন টেস্ট প্লাস মেডিকেল এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি যে আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়, তাহলে আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়, নিউক্লিওসাইটকে বলা হয়। নিউক্লিওসাইট থেকে কি কি পড়তে হবে, এর গঠনটা পড়তে হবে। এর গঠন কি, এর বড় গোলাকার নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসে এবং সেখানে কি হবে, সাইটোপ্লাজম কি হবে, কম হবে, এটা মনে রাখবো। এবং এর ব্যাস কত হবে, অর্থাৎ নিউক্লিওসাইটের ব্যাস কত হবে, 7 থেকে 22 মাইক্রোমিটার পরিমাণ। নিউক্লিওসাইটের পরিমাণ কত, 1500 থেকে 2700টি। তারপরে এর আয়ুকাল কত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আয়ুকাল কত, 1 দিন। অর্থাৎ নিউক্লিওসাইট কতদিন জীবিত থাকতে পারে, 1 দিন জীবিত থাকতে পারে। এবং নিউক্লিওসাইট আবার কত প্রকার, 2 প্রকার। সো নিউক্লিওসাইট 2 প্রকার কি কি, একটা হলো বি নিউক্লিওসাইট, একটা হলো টি নিউক্লিওসাইট। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় চলে আসে যে নিউক্লিওসাইটের প্রকারভেদ কত প্রকার কি কি। তারপর পড়তে হবে এর কাজ কি, অর্থাৎ নিউক্লিওসাইটের কাজ কি। এর কাজ কি, অ্যান্টিবডি তৈরি করে অণুজীব ধ্বংস করা, এটা আমরা মনে রাখবো নিউক্লিওসাইট। সো অ্যাগ্লোসাইটের আরেকটা প্রকার সেটাকে বলা মোনোসাইট। সো মোনোসাইট থেকে কি কি পড়তে হবে, এর গঠন পড়তে হবে। এর গঠন কি, ছোট বৃক্কের মতো নিউক্লিয়াস থাকে বা ঘোড়ার খুরের মতো নিউক্লিয়াস থাকে এবং সেখানে কি সাইটোপ্লাজম কিন্তু বেশি। এবং এর ব্যাস পড়তে হবে, মোনোসাইটের ব্যাস কত, 10 থেকে 18 মাইক্রোমিটার। এবং মোনোসাইটের কাজ কি, ফ্যাগোনাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করা। ফ্যাগোনাইটোসিস পদ্ধতিতে কি করবে, সে জীবাণুকে ভক্ষণ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তো এরপরে আমাদের পড়তে হবে যে শ্বেতকণিকা, যে আরেকটা প্রোগ্রামে আছে দানাদার শ্বেত রক্তকণিকা। সো দানাদার শ্বেতকণিকার আরেকটা নাম কি, গ্ল্যানুসাইট। সো এর কি পড়তে হবে, এর গঠনটা পড়তে হবে। এর গঠন কি হবে, সাইটোপ্লাজম কি হবে, দানাদার হবে এবং নিউক্লিয়াস কি হবে, ছোট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কোশ্চেন চলে আসতে পারে যে নিউক্লিয়াস কিরকম হয়, নিউক্লিয়াস কি হবে, ছোট হবে। কিন্তু যেটা কিন্তু দানাবিহীন সেটা কিন্তু নিউক্লিয়াস কি হয়, বড় হয়। তারপর পড়তে হবে গ্যানুসাইট কত প্রকার। সো গ্যানুসাইট আবার কত প্রকার, গ্যানুলোসাইট আবার কত প্রকার, 3 প্রকার। সো গ্যানুলোসাইট 3 প্রকার কি কি সেটা আমাদের জানতে হবে। প্রথমে সেটাকে বলা হয় নিউট্রোফিল, 2 নাম্বারটা কি ইউনোসোনোফিল, আর একটা 3 নাম্বার কি বেসোফিল। সো সবগুলো শেষে কি আছে, ফিল। মনে রাখবো সবগুলো শেষে কি থাকবে, ফিল থাকবে। ফিল থাকে তাহলে এটা কার ভিতরে পড়ে যাবে, সেটা পড়ে যাবে গ্যানুলোসাইটের ভিতরে পড়ে যাবে। সো নিউট্রোফিলের ভিতরে কি কি পড়তে হবে, সেই গঠনটা পড়তে হবে। এর নিউক্লিয়াস কত, 2 থেকে 7টি খণ্ডযুক্ত এবং বর্ণহীন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি হবে, অবশ্যই হবে কি বর্ণহীন, কোনো কালার থাকবে না। তো এর ব্যাস কত হবে, 10 থেকে 12 মাইক্রোমিটার। এবং এর পরিমাণ কত হবে, অর্থাৎ মানবদেহের পরিমাণ কত হবে, 3 থেকে 5000। এবং এর আয়ুকাল কত, এটা মনে রাখতে হবে। এটা কতদিন আমাদের মানবদেহে জীবিত থাকে, সেটা কত থাকে, 2 থেকে 4 দিন। এবং এর কাজটা কি, এর কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কাজটা খুব ভালোভাবে মনে রাখবে। এর কাজ কি, ফ্যাগোনাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করা। আর কিন্তু এখানে দেখো মোনোসাইটও কিন্তু কি করে, ফ্যাগোনাইটোসিস পদ্ধতিতে কিন্তু জীবাণু ভক্ষণ করে। সো তাহলে নিউট্রোফিল এবং মোনোসাইট এই দুইটাই কিন্তু কি করে, আমাদের ফ্যাগোনাইটোসিস পদ্ধতিতে কি করে, জীবাণু ভক্ষণ করে। তারপরে দেখো এর পড়তে হবে ইউসিনোফিল। সো ইউসিনোফিলের কি কি পড়তে হবে, গঠন পড়তে হবে। এর গঠন কি, নিউক্লিয়াস কত, 2 খণ্ডযুক্ত। কিন্তু এর আগেটা কত থেকে 2 থেকে কিন্তু 7 খণ্ডযুক্ত, কিন্তু এটা কত, 2টি খণ্ডে বিভক্ত থাকে। এবং এর রং কি হবে, রং হবে লাল এবং কি হবে, অম্লধর্মী। আগেটা ছিল বর্ণহীন, বাট এটা কিন্তু লাল, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ চলে আসতে পারে। তাহলে এর রং কি, তাহলে কি দেবো, লাল এবং অম্লধর্মী। এর ব্যাস কত, ব্যাস হবে 10 থেকে 12 মাইক্রোমিটার। এর পরিমাণ কত হবে, অর্থাৎ কতগুলো সংখ্যায় থাকে, এ থাকে কত, 150 থেকে প্রায় 400টি থাকে। এর আয়ুকাল কতদিন জীবিত থাকতে পারে, 8 থেকে 12 দিন জীবিত থাকতে পারে। এবং কাজটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় সময় কাজ থেকে বেশি আসে। তো এর কাজ কি, এনার্জির যে বিরুদ্ধে কাজ করে। তো আমাদের শরীরে যে এনার্জি হয়, সেই এনার্জির বিরুদ্ধে কি কাজ করে, ইউসিনোফিল। তারপরে কৃত্রিম লার্ভা ধ্বংস করে, কৃত্রিম যে লার্ভাগুলো থাকে বা কৃত্রিম যে লার্ভাগুলো থাকে সেটা কিন্তু কে ধ্বংস করে থাকে। তারপরে বলবো যে 3 নম্বর প্রকারভেদ, অর্থাৎ গ্যানুলোসাইটের যে 3 নম্বর যে প্রকারভেদ সেটা হলো বেসোফিল। সো বেসোফিল থেকে কি পড়তে হবে, গঠনটা পড়তে হবে। সো এই গঠনে কি আছে, এই নিউক্লিয়াস দ্বিখণ্ডযুক্ত, অর্থাৎ 2টা খণ্ডে বিভক্ত থাকে। এবং কি হয়, আকৃতিতে কি হয়, বৃক্কাকৃতি, বৃক্কের মতো, অর্থাৎ কিডনির মতো হয়। এবং এর রংটা কি, রংটা খুব ইম্পর্টেন্ট, রংটা কি হবে, নীল হবে। এবং এটা কি হবে, ক্ষারধর্মী। এর আগেটা কিন্তু ছিল অম্লধর্মী, বাট এটা কিন্তু কি, ক্ষারধর্মী। তারপর পড়তে হবে এর ব্যাস কত, এর ব্যাস কত, 8 থেকে 10 মাইক্রোমিটার। এর পরিমাণ কত, শূন্যটাও থাকতে পারে, তো কোনোটা নাও থাকতে পারে, এবং আবার সর্বোচ্চ 100টা পর্যন্ত হতে পারে। তো এর আয়ুকাল কত, এর আয়ুকাল কিন্তু 12 থেকে 15 দিন। তারপরে কাজটা করতে হবে, কাজটা খুবই ইম্পর্টেন্ট। কাজটা কি, হিস্টামিন ক্ষরণ করে রোগ প্রতিরোধ করতে পারে এবং হিপারিন ক্ষরণ করে রক্ত জমাট বাধা কি বন্ধ করে থাকে। সো দেখো এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য আমাদের এই যে প্রকারভেদগুলো ইম্পর্টেন্ট, কারণ আমাদের বোর্ড পরীক্ষা এগুলোর পার্থক্যও দিতে পারে। সো যদি তুমি এটা ভালোভাবে মনে রাখতে পারো বৈশিষ্ট্যগুলো, তাহলে কিন্তু পার্থক্যগুলো কিন্তু খুব সহজে দিতে পারবা। সো এরপরে আমরা রক্তকণিকার যে আরো একটা যে প্রকারভেদ আছে, অণুচক্রিকা। সো এই অণুচক্রিকা সম্পর্কে জানবো। এখন আলোচনা করবো আমরা রক্তকণিকার যে অণুচক্রিকা বা থ্রম্বোসাইট সম্পর্কে আলোচনা করবো। প্রথমেই কিন্তু এটাই আমরা মনে রাখবো, এটাই আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে অণুচক্রিকার অপর নাম কি। অণুচক্রিকার অপর নাম কি হবে,
সাইড। সো এখান থেকে কি পড়তে হবে, এখানে পড়তে হবে এর গঠন কি, অর্থাৎ অণুচক্রিকার গঠন কি সেটা আমাদের আগে পড়তে হবে। সো কি অণুচক্রিকার গঠন হবে ক্ষুদ্র গোল ডিম্বাকার রডের মতো দানাদার নিউক্লিয়াস। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রায় সময় এমসিকিউ চলে আসে যে অণুচক্রিকায় নিউক্লিয়াস আছে কিনা, তাহলে অণুচক্রিকায় কিন্তু নিউক্লিয়াস নেই। তবে ব্যাস করতে হবে, ব্যাস কত 3 মাইক্রোমিটার বা কোনো কোনো বইয়ে দেখা যায় 4 থেকে 5 মাইক্রোমিটার দেওয়া থাকে। সো আমরা এই দুইটা ইনফরমেশনই জেনে রাখবো। তারপর আমাদের পড়তে হবে এর পরিমাণ কত, অর্থাৎ অণুচক্রিকা মানুষদের কতটুকু থাকে, কতটুকু থেকে 2.5 লাখ থেকে 5 লাখ। এটাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ চলে আসতে পারে বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে যে অণুচক্রিকার পরিমাণ কত। তারপরে এর উপাদানগুলো মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের পরীক্ষার জন্য একবারে ভেরি ইম্পর্টেন্ট যে এর উপাদানগুলো কি, অর্থাৎ অণুচক্রিকার উপাদান কি, উপাদান হিসেবে কি থাকে, অণুচক্রিকার প্রোটিন থাকে, সেফালিন থাকে, ফসফোলিপিড থাকে। এটা প্রায় আমার অনেকবার আমাদের অ্যাডমিশনে চলে আসছে যে ফসফোলিপিড থাকে কিনা, তাহলে আমরা অবশ্যই অণুচক্রিকায় কি থাকে একটা ফসফোলিপিডও থাকে। তারপর আমাদের উৎপত্তি স্থল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ অণুচক্রিকা কোথায় কোথায় উৎপন্ন হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে মনে রাখতে হবে যে অণুচক্রিকার উৎপত্তি স্থল কোথায়, লাল অস্থিমজ্জায় বড় মেগা কিরিওসাইটে, অথবা কোনো কোনো বই দেওয়া আছে শ্বেত রক্তকণিকা। আমরা এই দুইটাই আমরা মনে রাখবো। তারপর পড়তে হবে এর আয়ু কত, অর্থাৎ অণুচক্রিকা কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারে, কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারে, 4 থেকে 5 দিন। এবং এর বিনাশী স্থলাতে কোথায় এটা ধ্বংস হয়, ধ্বংস কোথায় হয়, প্লিহাতে হয় বা রেটিকুলাম এন্ডোথেলিয়াম কোষেও হয়ে থাকে। এটাও গুরুত্বপূর্ণ যে এটা কোথায় ধ্বংস হয়, এটা আমাদের প্রায় সময় চলে আসে। তারপর খুব গুরুত্বপূর্ণ যেটা বোর্ড পরীক্ষার জন্য যে কাজগুলো জানতে হবে, অবশ্যই বোর্ড পরীক্ষার জন্য তোমরা কাজটা অবশ্যই ভালো করে জানবা। তো কাজগুলো কি কি কাজ করে, এটা ক্ষতস্থানে রক্তচঞ্চল ঘটায় এবং হিমোস্ট্যাটিক প্লাক গঠন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় সময় এমসিকিউ চলে আসে যে হিমোস্ট্যাটিক প্লাক কে গঠন করে, কে গঠন করে, অণুচক্রিকা গঠন করে, গঠন করে কি করে, রক্তক্ষরণ বন্ধ করে থাকে। তারপরে আমাদের কোশ্চেন আসতে পারে যে রক্তক্ষরণ বন্ধ কে করে, তাহলে হিমোস্ট্যাটিক প্লাক কিন্তু রক্তক্ষরণ বন্ধ করে। তো 2 নাম্বারটা কি, রক্তনালীর ক্ষতস্থলে এন্ডোথেলিয়াম আবরণ পুনর্গঠন করে কে, অণুচক্রিকা। তারপরে হলো যে সেরোটোনিন রক্তনালীর সংকোচন করে রক্তপাত হ্রাস করে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রায় সময় 3 নাম্বারটা চলে আসে এমসিকিউতে, এটা আমরা মনে রাখবো। তো 4 নাম্বার কি, যে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় কার্বন কণা ইমিউন কমপ্লেক্স এবং ভাইরাস ভক্ষণ করে। কে ভক্ষণ করে, তাহলে ভাইরাস, তাহলে অণুচক্রিকা। আমাদের এমসিকিউ চলে আসছে ভাইরাস কে ভক্ষণ করে, তাহলে এমসিকিউ থেকে আমি কি অ্যান্সার দেবো, যে অণুচক্রিকা কি করে, ভাইরাস পর্যন্ত ভক্ষণ করতে পারে। সো এরপরে আমরা মেলে আলোচনা করবো যে রক্ত জমাট সম্পর্কে। সো রক্ত জমাট বা রক্ত তঞ্চন বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আগে পড়বো। সো রক্তরসে অবস্থিত রক্ত তঞ্চনে অংশগ্রহণকারী প্রোটিন ফ্যাক্টর কয়টি, 13টি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট যে রক্তরসে অবস্থিত রক্ততঞ্চনে ক্লোটিং ফ্যাক্টর কয়টি আমাদের মনে রাখবো, কয়টি, 13টি। তারপর পড়তে হবে যে গুরুত্বপূর্ণ 4টি আমাদের ক্লোটিং ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে, সেগুলো কি কি। 1 নম্বর হলো থ্রোম্বোপ্লাস্টিন, 2 নম্বর হলো প্রথমবিন, 3 নম্বর হলো ফাইব্রিনোজেন এবং 4 নম্বর হলো ক্যালসিয়াম 2+। তো রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত, 4 থেকে 5 মিনিট। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত, 4 থেকে 5 মিনিট। তারপর পড়তে হবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কোশ্চেন প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষা ক নম্বরে চলে আসে যে সিরাম কাকে বলে। তাহলে আমরা কি লিখবো, জমাট বাঁধা রক্ত থেকে যে হালকা হলুদ বর্ণের তরল জলীয় অংশ বেরিয়ে আসে তাকে কি বলা হবে, সিরাম বলা হবে। সো এখান থেকে পড়তে হবে সিরাম প্রকৃতপক্ষে কিন্তু রক্তরস, কিন্তু রক্তরস হওয়া সত্ত্বেও এখানে কিছু কিছু জিনিস অনুপস্থিত থাকে, যেমন কিন্তু সিরামে ফাইব্রিনোজেন ফ্যাক্টর 2, 5, 8 কিন্তু থাকে না। সো এই হলো আমাদের মোটামুটি প্রথম অংশের আমাদের এই ভিডিওতে আলোচনা করলো। এরপরে আমাদের এই অধ্যায়ের যে রক্ত সঞ্চালনের এর বাকি যে অংশটা আছে, বাকি অংশটা আমাদের পরে নেক্সট আমাদের ইউটিউব চ্যানেল, এই যে আমাদের ইউটিউব চ্যানেল শাহিন24, এই ইউটিউব চ্যানেলে বাকি অংশটা আপলোড করা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে অনেক সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।